ষষ্ঠীর মতো দিনে আমি নাকি সারা দিন বাড়িতে বসে আছি আর ল্যাদ খাচ্ছি। পাড়ার পুজোটায় কোনো বান্ধবী নেই, সব যার যার মতন বিয়ে হয়ে গেছে, নয় বাইরে ঠাকুর দেখতে গেছে, নয়তো বা অন্য কিছু। সারাদিন পর সন্ধ্যাবেলা এসছি আমি একটু রেডি হতে, সন্ধ্যার পরে বেরোবো, আশেপাশে একটু ঠাকুর দেখবো, আর আমি হাফ রেডি হয়ে দেখো চা খেতে চলে এসছি। চা আমার লাগবেই, কালকে যে আমি কতবার চা খেয়েছি তার কোনো হিসাব নেই। আর এখানে আমি প্রায় পুরোই রেডি, আর সামনের একটুখানি চুলকে আমি স্ট্রেট করিয়ে নিয়েছিলাম, সে তো ঘামের জন্য একদম পরে নেতিয়েই গেছে। বেরিয়ে এই যে লাইটিং দেখলেই মনটা ভালো হয়েছে। প্রথমে দেখলাম আমাদের শিমুরালির ঐতিহ্য মাতৃমন্দিরের ঠাকুর, আর এখানে ভেবেছিলাম একটু নামবো, একটু দাঁড়াবো, কিন্তু কি যেন হচ্ছিল, সেই প্রাইজ দিচ্ছে, নামধাম ডাকছে, তাই আর দাঁড়ায়নি। তারপরে চলে এলাম শিমুরালি সার্বজনীন উৎসবের এখানে, দুর্গোৎসবের এখানে। এদের প্যান্ডেলটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, আর এখানে সপ্তমীর দিন আসছে ঋতুপর্ণা। এছাড়াও রোজ কোনো না কোনো আর্টিস্ট আসছে, কেউ গান, কেউ বা অ্যাক্টিংয়ের সাথে যুক্ত অনেক আর্টিস্ট আছে। আমি সেরকম কারোর নামটা দেখিনি। ঋতুপর্ণা আসছে, এটাই মেইন চমক। আর ভেতরে আয়না আর কাচ দিয়ে এত সুন্দর করে ওয়ার্ক করেছে, খুব 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 প্রিটি হয়েছে। আর ওখান থেকে বেরিয়ে চললাম তেমাথার উদ্দেশ্যে। কি সুন্দর রাস্তা ভরে লাইটিং দেখলে মনে হয় পুজো পুজো ব্যাপারটা। আর তেমাথাতে এবারে থিম ছিল স্বামী বিবেকানন্দের ওপর ডিপেন্ড করেই পুরোটা করা। তা উপর দিয়ে সিঁড়ি এসে এই নিচ দিয়ে ঢুকলাম, আর আমার তেমাথার ঠাকুরটা খুব মিষ্টি লেগেছে। এদিকে দেখো চারিদিকে স্বামী বিবেকানন্দ নামে ওনার যা যা কর্ম উনি করে গেছেন সারাটা জীবনে, সেগুলো সব লেখা আছে, আর ওপরে এত বড় একটা ঝালর। আর মা দুর্গাটা কি মিষ্টি না। তারপরে আমরা ভাবলাম এখান থেকে বেরিয়ে সোজা চলে যাব চাকদা, কিন্তু সেই উপায় নেই, শিমুরালি রেলগেট সবাইকে আটকে দেয়। এত লম্বা রেলগেট আমি অনেক দিন পর দেখলাম, তাই ভাবলাম একটু ফুচকা খেয়ে নিই, কারণ রেলগেট উঠতে পরিষ্কার হতে হতে অনেক দেরি হয়ে যাবে। আর এই যে এখানে যে ঠাকুরটা হয়, এই ঠাকুরটা প্রতিবার একই সেম থিমের ওপর ঠাকুর করে, পিছনে কোনো নদী নৌকা, সামনে আবার একটুখানি ঠাকুর, ওদের কোনো নতুনত্ব নেই। এখান থেকে আমরা চাকদায় তো যাইনি, গেছিলাম গিয়ে পালপাড়া ছাত্র মিলনীতে। কিন্তু ছাত্র মিলনী এবার আপ টু এক্সপেকটেশন করেই নি, প্যান্ডেলটা আমার একদম ভাল লাগেনি। আর এই যে ভেতরে তোমরা তো দেখতেই পাচ্ছ, আর প্রতিবার ছাত্র মিলনীতে পা ফেলার জায়গা হয় না, এবার দেখো কত ফাঁকা ফাঁকা। আর এই বেলুন ফাটানোর দোকান দেখা মানেই আমার বরের পকেট থেকে টাকা খসবে, কারণ আমার এই বেলুন ফাটাতে খুব 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 ভাল লাগে। এই দেখো প্রথমে এই যে বেলুনটা মারবো সেটাই আমার মিস চলে যাবে, কিন্তু ভেবো না যে আমি কিচ্ছু না নিয়ে বাড়ি যাব। বেলুন ফাটিয়ে আমি কি পেয়েছি, চিরুনি, আর সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি চুল আঁচড়ানোর কাজে লাগবে। ওখান থেকে বেরিয়ে গেলাম একটা এই চিকেন শর্মা কাবাবের দোকানে, সেখান থেকে আমরা নিয়েছি একটা ফিশ কাটলেটটা খেলাম, আর এই ছোট্ট ব্যান্ডটা আমাকে ও গিফট করলো। তারপরে একটু হেঁটে হেঁটে মেলায় ঘুরছিলাম, দেখছিলাম, অনেক চেনা বন্ধু বান্ধবীর সাথে দেখা হলো অনেক দিন পর, খুব ভাল লাগছিল। অনেকে তো আমাকে চিনতেই পারছে না। আর ওখান থেকে বেরিয়ে এই যে পালপাড়ার যে অনেক বড় মহাপ্রভু মিষ্টান্ন ভাণ্ডার, সেখানে এসেছি। কি সুন্দর, এখানে দেখো গোপাল গৌর সব রেখেছে। আর এখানে এই যে এত সুন্দর মিরর দিয়েছে যে আমি নিজেকে রেজিস্ট করতে পারলাম না, বাড়ির জন্য অল্প একটু মিহিদানা নিয়েছি। এখান থেকে বেরিয়ে আর কি খাবো, পেট তো ভরেই গেছে, তাই প্রথমে প্যান ফ্রাইড মোমো, তারপরে এত ভাল লেগেছে যে একটুখানি স্টিম মোমো নিয়েছি। আর ফাইনালি এসছি আমাদের পাড়ার পুজোর এখানে, যেটা এখন একদম ফাঁকা। এবার এতগুলো পার্সেলও আনবক্স করতে হবে। চলো তাহলে আজকের মতন আমি চলি, আবার কালকে আসবো অন্য ব্লগ নিয়ে।